নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি অন্তত ভালো আছি। কুম্ভ ঘুরে আসলাম, আপনারা দেখেছেন আমি কুম্ভ ঘুরে আসলাম, কুম্ভ স্নান করলাম, কল্পবাস করলাম, অনেক কিছু শিখলাম। এই নিয়ে আমরা একটা বিশেষ প্রোগ্রাম আপনাদের কাছে রাখবো। তার জন্য আমাদের চ্যানেলের প্রতি আপনাদের একটু চোখ রাখতে হবে। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আমরা একটু আলোকপাত করব সেটা হচ্ছে আপনাদেরই অনুরোধ, এবং আপনারা যারা যারা আমাদের চেম্বারে আসছেন, আমাদের কাছে আসছেন, তারা প্রত্যেকেই চেম্বারে এসে একটা উৎকণ্ঠার সাথে সুরে একটা জিজ্ঞেস করেন যে সম্রাটদা, শনি তো ট্রানজিট করছে, শনি তো মীন রাশিতে চলে যাচ্ছে, এখন কুম্ভ রাশিতে বসে রয়েছে, আমরা এপ্রিল মাস থেকে 2025-এর এপ্রিল মাস থেকে শনিকে আমরা মীন রাশিতে খুঁজে পাবো, এবং মীন রাশিতে শনি যে চলে যাবে তারপর থেকে শনি কী রূপ ফল প্রদান করতে পারে। কারণ শনি 1 বছরের জন্য না, 2 বছরের জন্য না, 1 মাসের জন্য না, 2 মাসের জন্য না, গোটা 2.5 বছরের জন্য শনি কিন্তু একটি রাশিতে অবস্থান করবে। 2.5 বছর ধরে শনি কুম্ভ রাশিতে অবস্থান করলো। কালপুরুষের একাদশে ছিল এতদিন। তার মানে কালপুরুষের একাদশে শনি যতক্ষণ অবস্থান করে ততক্ষণ পর্যন্ত শনি কিন্তু খুব ভালো ভালো ফল প্রদান করতে করতে যায়, আমাদের বৈষয়িক উন্নতিগুলো ঘটায়, আমাদের আর্থিক উন্নতিগুলো ঘটায়। আবার কিছু কিছু ক্ষেত্রে শনি কিন্তু আমাদের স্ট্রাগেলও মধ্যেও একটু ফেলে দেয়। কিন্তু এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে 2025-এর এপ্রিল মাসে শনি একদম পার্মানেন্টলি চলে যাচ্ছে কোথায়? মীন রাশিতে চলে যাচ্ছে। এই যে মীন রাশিতে শনি যে চলে যাবে, মীন রাশিতে শনি 2.5 বছর ধরে থাকবে। তাহলে মেষের কি প্রভাব, বৃষর কি প্রভাব, মিথুনের কি প্রভাব, কর্কটের কি প্রভাব, এইভাবে আমরা 12টি রাশির উপর শনি কি প্রভাব বিস্তার করতে চলেছে তা নিয়ে আমরা একটা আলোচনা করব। 2 নম্বর আমরা যেটা আলোচনা করব, আমাদের এখন কি কি করণীয়। এই যে শনি আমাদের দ্বাদশ ভাবে যাচ্ছে, আমরা যদি কালপুরুষকে একটু লক্ষ্য করি, আমরা দেখব কালপুরুষের মোক্ষভাবে শনি পা রাখছেন। তার মানে মোক্ষভাবে গিয়ে তিনি যখন অবস্থান করবেন এবং তিনি যখন 2.5 বছর ধরে কালপুরুষের মোক্ষভাবে গিয়ে তিনি যখন ফল প্রদান করবেন, অর্থাৎ দ্বাদশ ভাবে গিয়ে তিনি যখন ফল প্রদান করবেন, আমরা দ্বাদশকে কি জানি? আমরা দ্বাদশকে অপচয় জানি, আমরা দ্বাদশকে আবার ব্যয়ও জানি, আবার দ্বাদশ হচ্ছে মোক্ষেরও ঘর। তার মানে শনি এমন একটা প্যারামিটারে গিয়ে বসছে যেখানে সবার একটা মাথায় একটা চিন্তার ভাঁজ কিন্তু আসছে। আপনাদের প্রত্যেকেই প্রশ্ন, যারা যারা চেম্বারে আসেন বা কেউ কেউ হয়তো কমেন্ট সেকশনে আপনারা জানতে চাইছেন, কেউ কেউ ফেসবুকের মধ্যে দিয়ে জানতে চাইছেন যে দাদা, এই যে শনি যে ট্রানজিট করবে, এর ফলে এই যে শনি মীন রাশিতে বসে থাকবে 2.5 বছর ধরে, এর ফলে কোন কোন রাশির উপর কী কী প্রভাব বিস্তার করবে? মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, মেষ, বৃষের কি হবে, মিথুনের কি হবে, কর্কটের কি হবে, সিংহর কি হবে, কন্যার কি হবে, তুলার কি হবে, এরকম করতে করতে আমরা 12টি রাশির উপর আমরা একটা পর্যালোচনা করব। এই যে শনি দ্বাদশভাবে গিয়ে অবস্থান করবে, মীন রাশিতে গিয়ে অবস্থান করবে, তাহলে কোন কোন রাশির কী কী করণীয়, কী কর্তব্য, এখন আমাদের কি করলে পরে আমাদের ভালো হতে পারে, কি করলে পরে আমরা আরও ভালো জিনিসগুলোকে কুড়িয়ে আনতে পারি। যদিও আপনাদের সবার মাথার মধ্যে কিন্তু কিছু নেগেটিভিটি চলছে। কেমন ধরনের নেগেটিভিটি? সেটা হচ্ছে যে যেমন মীন রাশির জাতক জাতিকা, কুম্ভ রাশির জাতক জাতিকা, এবং এখন অ্যাড হচ্ছেন মেষ রাশির জাতক জাতিকারা, চিন্তার মধ্যে অ্যাড হচ্ছেন। দেখুন, আমরা সাধারণভাবে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা শনিকে কিন্তু খুব একটা বেশি ভয় পাই না, আপনারা ভয় পান। কারণ কি? শনি স্লথ কারক একটি গ্রহ। দেখুন, একটা প্ল্যানেটকে নিয়ে যখন আমরা আলোচনা করব তাহলে তাকে নিয়ে তো আমাকে বুঝতে হবে সে কে, সে যখন দ্বাদশভাবে যাচ্ছে তার গতি কী, তার চরিত্র কী, তার চারিত্রিক বৈশিষ্ট্য কী, সে কীভাবে আমাদেরকে ফল প্রদান করে, তো এই বিষয়গুলোকে আপনাদেরকে জানতে হবে। তাহলে শনি যে নাকি একটা স্লথ কারক গ্রহ, এবার ধরা যাক আপনার হয়তো চন্দ্র বসে রয়েছে মীন রাশিতে, তার মানে আপনি জন্মগতভাবে আপনি মীন রাশির আন্ডারে পড়ে গেলেন। এবার বুঝতে হবে শনি যখন আপনার রাশির কাছাকাছি আসছে, তার মানে আপনারা কি ভাবছেন? 7.5 শুরু হয়ে গেল। দেখুন, কুম্ভ রাশি ভাবছে 7.5 শুরু হয়ে গেছে, কুম্ভ রাশির 7.5 চলছে বলছে, মীন রাশির লোকেরা খুব চিন্তিত, তা 7.5 সেকেন্ড ফেজ তাদের শুরু হচ্ছে। মেষ রাশির লোকেরা খুব চিন্তার মধ্যে পড়ে রয়েছেন, তাদের নাকি 7.5 ফার্স্ট ফেজ শুরু হচ্ছে। তার কারণ কি? আমরা 7.5 এগুলোকে নিয়ে ভয় পাই। কেন ভয় পাই? তার কারণ আমরা বিষয়টাকে জানি না, আমরা শনিকে চিনি না। আমাদেরকে কেউ বলেছে এই লোকটা খারাপ, আমাদেরকে ধরে নিতে হবে এই লোকটা খারাপ। না, সেটা নয়। তার মানে লোকটার সম্পর্কে আমাকে জানতে হবে। এই যে 2.5 বছর ধরে শনি যে বসে থাকবে মীন রাশিতে, 2.5 বছর ধরে সবার ক্ষতি করে যাবে, সে কি কোনো লাভ দেবে না? সে কি শুধু ক্ষতিরই কারক গ্রহ? তিনি তো গ্রহরাজ, তিনি তো গ্রহদের রাজা। তাহলে রাজা তো প্রজাদের সবসময় হিতের চিন্তা করে। প্রজার হিতৈষী কিভাবে হবে, প্রজার হিত কিভাবে হবে, প্রজার ভালো কিভাবে হবে, প্রজার কল্যাণ কিভাবে হবে, রাজা তা নিয়ে চিন্তা করে। আর গ্রহদের রাজা হলেন শনিদেব। এই শনিদেবের চরিত্র কি? এই শনিদেবের চরিত্র হলো তিনি একটু বুড়োদের মতো, বয়স্কদের মতো হাঁটেন। তিনি এত দৌড়োদৌড়ি করতে পারেন না, তার একটু বয়স হয়েছে, সে একটু আস্তে আস্তে চলেন। এবার আপনার চন্দ্রের কাছাকাছি যখন শনি আসবে, এবার আপনার চন্দ্র খুব দুরন্ত, খুব ছোট্ট, খুব ছটফটে,
খুব মিষ্টি, সে খুব দুরন্তপনা করে। তার মানে চন্দ্র কি করছে? চন্দ্র একটা রাশিতে সোয়া দুদিনে একটা রাশি থেকে আরেকটা রাশিতে চলে যায়। এই রাশি পরিবর্তন করতে চন্দ্রের সোয়া দুদিন লাগছে, আর সেইখানে শনির ওই একই রাশি পরিবর্তন করতে সময় লেগে যাচ্ছে গোটা একটা 2.5 বছর, 30টা মাস। তার মানে এই 30 মাস ধরে শনি যখন ট্রানজিট করবে, তার মানে বুঝতে পারছেন শনি হচ্ছেন প্রচণ্ড স্লথকারক গ্রহ। এইবার কি হচ্ছে, আপনার প্ল্যানেটটি চন্দ্র, তার মানে আপনার মীন রাশি, এই রাশিতে শনি আসছে, তাহলে আপনার চন্দ্র প্রচণ্ড ছটফটে, দুরন্তপনা করে। এবং শনি কোথায় যাচ্ছে? শনি এতদিন ছিল বায়ু তত্ত্বে, এবার সে কোথায় আসছে? এবার সে জলে আসছে। কোন জলে আসছে? মিনের জল, মানে সমুদ্রের জল। আমরা দেখবেন আপনারা যখন ছক দেখেন, তখন ছকের উপরে ওই মিন রাশিতে দুটো মাছের ছবি দেওয়া থাকে। কেন? একটা বড় মাছ, একটা ছোট মাছ। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে ছোট মাছও থাকতে পারে এই জলে, আবার বিরাট আকারের মাছও থাকতে পারে। তার মানে কত বড় জলের আকার দেওয়া হয়েছে। তার মানে শনি দেব সেই জলের মধ্যে প্রবেশ করছেন, সেই সমুদ্রের জলে প্রবেশ করছেন, 2.5 বছর ধরে থাকবেন। তাহলে আপনি যদি মীন রাশি হন, তাহলে সবার আগে দেখুন, আমরা সবার আগে ক্যারেক্টারিস্টিক্সটা কীভাবে ভাঙবো? আমরা সবার আগে যেটা ভাঙবো সেটা হচ্ছে যে চন্দ্র প্রচণ্ড ছটফটে, একে নিয়ে খুব এর কাছাকাছি শনি আসছে। শনি প্রচণ্ড ছটফটে নয়, সে অত্যন্ত স্থির, অত্যন্ত ধীরগতি সম্পন্ন একটি প্ল্যানেট, আর চন্দ্র অত্যন্ত ফাস্টেস্ট সম্পন্ন একটি প্ল্যানেট। তাহলে আমাদের কাকে তৈরি করতে হবে? শনিকে দ্রুত গতিতে নিয়ে আসতে হবে, নাকি চন্দ্রকে স্থির করতে হবে? আপনারা বলুন, আপনারাই বলতে পারবেন যে না, চন্দ্র তো সোয়া দুদিনে একটা ঘর থেকে আরেকটা ঘরে জাম্প করে যায়, তার মানে চন্দ্রকে আমাকে একটু স্থির করতে হবে। মজার বিষয় হয় কি, দেখুন শনি যখন চন্দ্রের কাছাকাছি আসে, তখন আমাদের মাথার মধ্যে নানা রকমের কিছু প্ল্যানিংগুলো আনে, নানা রকমের কিছু চিন্তাগুলোকে ঢোকায়। এবার নানা রকমের চিন্তার মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা একটু একটু করে হাঁটতে আরম্ভ করি। এবার এই যে নানা রকমের চিন্তার পরবর্তীকালে আমাদের কাছে কিছু কিছু সিচুয়েশন তৈরি হয়। সেই সিচুয়েশনগুলোর মধ্যে আমরা যদি মাথা ঠান্ডা করে সেই সিচুয়েশনগুলো যদি আমরা হ্যান্ডেল করতে পারি, তাহলে দেখবেন আমরা সুন্দর করে শনিকে জয় করতে পারছি। তার কারণ শনিদেব যখন চন্দ্রের কাছাকাছি আসবে, চন্দ্র অত্যন্ত দুরন্তপনা একটি ব্যক্তিত্ব, শনি অত্যন্ত স্থির গতি একটি ব্যক্তিত্ব, সেখানে চন্দ্রের জায়গায় একটা সমস্যা তৈরি হবেই হবে। কেন সমস্যা তৈরি হবে? তার কারণ চন্দ্র দুরন্তপনা করবে, তখন চন্দ্র তাড়াতাড়ি এক রাশি থেকে আরেকটা রাশিতে চলে যাবে। আর আপনার রাশিতে এসে বসে রয়েছে কে? শনি বসে রয়েছে। এবং চন্দ্র যেহেতু দুরন্তপনা করে, তাহলে শনি যেহেতু ধীর গতি, সে ঠাকুমার মতো, সে ঠাকুরদার মতো, সে বয়স্ক লোকের মতো, তার মানে তার আচরণটা অনেকটা বয়স্ক লোকের মতো। তার মানে আপনার চন্দ্রকে কোথাও না কোথাও ডেভেলপমেন্টে নিয়ে আসতে হবে। কোথায়? তার মানে আপনার চন্দ্রকে ম্যাচিওর করতে হবে। দেখুন, শনি 2.5 বছর পর পর কোনো না কোনো রাশিতে আসবেই, এটা নিয়ম। তা আমরা যদি প্যানিক করে যাই যে শনি আমার রাশিতে আসছে, এবার 7.5 বছর ধরে শনি আমাকে খারাপ দেবে, তা তো হতে পারে না। খারাপ ফল আমরা কিভাবে পাই, আমি আপনাদেরকে এই নিয়ে একটা ভিডিও কিন্তু উপহার দিয়েছি। তবুও এই ভিডিওর স্বার্থে আমি আরেকবারও আপনাদেরকে বলি, প্রত্যেকটি প্ল্যানেট আমরা যখন শাস্ত্র শিখছি, আমরা যখন জন্মছক করছি, আমরা যখন জন্মছক নিয়ে পড়াশুনো করছি, আমাদের গুরুদেব বা আমাদের মাস্টারমশাই, আমাদের শিক্ষক আমাদের এটি শেখাচ্ছেন যে আমাদের যে প্ল্যানেটগুলো, তারা ভালো ফলও দেবে, তারা খারাপ ফলও দেবে। কিভাবে ভালো ফল দেবে, কিভাবে খারাপ ফল দেবে, এটা নির্ভর করবে তারার উপর। এই তারা কারা? অর্থাৎ আমাদের 9টা তারা রয়েছে, আমাদের 27টা নক্ষত্র। এই 27টা নক্ষত্রকে যেমন কেতুর 3টে নক্ষত্র, শুক্রের 3টে নক্ষত্র, রবির 3টে নক্ষত্র, চন্দ্রের 3টে নক্ষত্র, মঙ্গলের 3টে নক্ষত্র, রাহুর 3টে নক্ষত্র, বৃহস্পতির 3টে নক্ষত্র, শনির 3টে নক্ষত্র, বুধের 3টে নক্ষত্র। তার মানে এই 9টা প্ল্যানেট, এই 9টা প্ল্যানেটের 3টে করে নক্ষত্র, 3টে করে নক্ষত্র হলো, তার মানে 9টা তারা, 3 9 27। দেখুন, সেই 27টা নক্ষত্র চলে আসলো। এবার এই 9টা তারা কারা? এই তারাগুলো হচ্ছে যে একজন হচ্ছে জন্ম, একজন হচ্ছেন সম্পদ, একজন বিপদ, একজন ক্ষেম, একজন পদ, একজন প্রত্যরী, একজন সাধক, একজন মিত্র, আর একজন অতিমিত্র। তার মানে এই 9টা তারা। এর মধ্যে দেখুন, বধ সব থেকে খারাপ, তার আগের খারাপ হচ্ছে বিপদ, তারপরের খারাপ হচ্ছে প্রত্যরী। তার মানে সব থেকে খারাপ হচ্ছে 1 নম্বরে বধ, তারপরে বিপদ, তারপরে হচ্ছে প্রত্যরী। আমাদের যখন আমরা জন্মছক করছি, যখন আমরা জন্মছক শিখছি, তখন আমাদের গুরুদেব আমাদেরকে বলছে যে কোনো ব্যক্তি যদি আমাদের কাছে আসে, তাকে দুম করে বলে দেওয়া যে আপনার সব খারাপ হবে না, এটা হতে পারে না। আগে দেখে নিতে হবে প্ল্যানেটগুলো কোথায় বসে রয়েছে। জন্মতে কটা প্ল্যানেট বসে রয়েছে, সম্পদ তারায় কটা প্ল্যানেট বসে রয়েছে, বিপদ তারায় কটা প্ল্যানেট বসে রয়েছে, ক্ষেম তারায় কটা প্ল্যানেট বসে রয়েছে, কোন তারায় কোন কোন প্ল্যানেটগুলো কানেক্টেড। যদি দেখা যায় আপনার নেগেটিভ তারায় বেশিরভাগ
প্ল্যানেটগুলো বসে রয়েছে, তাহলে বুঝতে হবে আপনার হয়তো এবার নেগেটিভিটি শুরু হবে। আবার যদি বেশিরভাগ প্ল্যানেট আপনার যদি ভালো তারায় বসে যায় তাহলে আপনার পজিটিভিটি শুরু হবে। শনি যখন আপনার রাশির উপর দিয়ে যাবে সেও কিন্তু এই জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র এগুলো ক্রস করতে করতে যাবে। তার মানে বিপদে সে বিপদ দেবে, সম্পদে সে সম্পদ দেবে, জন্মে সে জন্ম দেবে, প্রত্যরী সে শত্রু দেবে, সাধকে সে সাধনা দেবে, আবার ক্ষেমে সে জনকল্যাণমূলক দেবে, বধে সে মৃত্যুমূলক দেবে, মিত্রে সে বন্ধুত্বমূলক দেবে, অতিমিত্রে অতি বন্ধুত্বমূলক দেবে। তার মানে এইভাবে একটা প্ল্যানেট ফল দিতে 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 যাচ্ছে। আজকে ভাবুন মেষের লোক চিন্তায় পড়ে গেছে অলরেডি, মেষ রাশির জাতক জাতিকারা অলরেডি মাথা চুল করছে যে দাদা আমাদের মনে হয় শেষ, শনি এবার কিন্তু আমার রাশির দ্বাদশে এসে বসে রয়েছে, তার মানে আমার রাশির কিন্তু এবার শুরু হয়ে গেল সাড়ে সাতি। এবার ধরুন মেষ রাশিতে কোন কোন নক্ষত্র আছে। মেষ রাশিতে আজকের এই আলোচনাটা বোঝানোর পেছনে কারণ হচ্ছে দেখুন আমরা সাড়ে সাতি মানি না, বেসিক্যালি আমরা সাড়ে সাতি মানি না। আপনারা মানতে পারেন, আপনারা মানুন, আমার কোনো আপত্তি নেই। দেখুন আপনারা যদি সাড়ে সাতি মানেন লস আমার না আপনার, তার কারণ আপনারা বোঝেন না। আপনারা ভাবছেন গোটা 7.5 বছর ধরে শনি আপনাকে খারাপ করতে এসছে, তা তো নয়। দেখুন কীরমভাবে ফলটা দিচ্ছে। আজকে যখন আপনার যদি আজকে মেষ রাশি ধরি, আজকে মেষ রাশিতে যদি কটা নক্ষত্র থাকে, 3খানা নক্ষত্র থাকে। মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র থাকবে, ভরণী নক্ষত্র থাকবে, কৃত্তিকা নক্ষত্র থাকবে। আচ্ছা এইবার ধরুন তো শনি কোথায় ট্রানজিট করছে। শনি আমরা ট্রানজিট পাচ্ছি কোথায়, শনি এবার দেখব কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে সে মীন রাশিতে যাচ্ছে। মীন রাশিতেও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 3 ডিগ্রি 20 মিনিট বেঁচে থাকে। তাহলে আপনাকে সেই 3 ডিগ্রি 20 মিনিটের অ্যাসেসমেন্ট করতে হবে। তাহলে শনি কুম্ভ রাশির বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নামক নক্ষত্রকে ছেড়ে দিয়ে সে মীন রাশিতে প্রবেশ করছে। মীন রাশিতেও পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করে 3 ডিগ্রি 20 মিনিট। তার মানে সে নক্ষত্রকে ছেড়ে বেরিয়েও কিন্তু নক্ষত্রকে ছাড়তে পারছে না, সে মীনের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাচ্ছে। একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট। আপনি তো এইটা 13 ডিগ্রি 20 মিনিট মানে আমাদের একটা জমি থাকে, আপনি একটা জমি কিনেছেন, 2 কাঠা জমি কিনেছেন, এবারে 2 কাঠা জমির মধ্যে আপনি তো ছেড়ে দিতে পারেন না, আপনি 2 কাঠা জমির মধ্যেই আপনি বাড়ি বানাতে হবে। ঠিক তেমনই আমাদের এই 13 ডিগ্রি 20 মিনিট এটা হচ্ছে একটা নক্ষত্রের মান। তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশিতে কিছুটা থাকবে, আবার মীন রাশিতে কিছুটা থাকবে। তাহলে শনিকে এই যে শনি বৃহস্পতির নক্ষত্র কিন্তু ছাড়ছে না, শনি কি ছাড়ছে, রাশিটা ছাড়ছে, ছেড়ে দিয়ে সে বৃহস্পতির নক্ষত্রেই থাকলো। কোথায় থাকলো, মীন রাশির বৃহস্পতির নক্ষত্রে। আমাদের প্রশ্ন কি, আমাদের প্রশ্ন শনি কোথায় আসছে, শনি কোথায় আসছে, শনি মীন রাশিতে আসছে, কার নক্ষত্রে আসছে, বৃহস্পতির নক্ষত্রে আসছে। তাহলে আপনাদের মাথায় রাখতে হবে শনি কোথায় এখন, শনি এখন বৃহস্পতির নক্ষত্রে বসে থাকবে 3 ডিগ্রি 20 মিনিট কিছুক্ষণ থাকবে। তারপরে সে কোথায় যাবে, তারপরে সে উত্তর ভাদ্রপদ মানে শনির নক্ষত্রে যাবে। তারপরে সে কোথায় যাবে, তারপরে সে রেবতী নক্ষত্র যাবে। এইভাবে মীন রাশির 3টে নক্ষত্রকে সে পার করবে। এবার ভাবুন আপনি মেষ রাশি, অলরেডি আপনি চিন্তায় পড়ে গেছেন। দেখুন মীন রাশি চিন্তায় 2.5 বছর আগে থেকে পড়ে গেছে। মীন রাশি ভাবছে যখন থেকে কুম্ভ রাশিতে শনি ঢুকেছে তখন থেকে সে খারাপ ভাবছে খারাপ ভাবছে খারাপ ভাবছে। আমি মীন রাশিকে নিয়েও বোঝাবো। দেখুন আগে আমরা মেষ থেকে মীন পর্যন্ত আলোচনা তো করবই, কিন্তু তার আগে আমাদের বিষয়কে বুঝতে হবে। বিষয়কে যদি আমরা না বুঝি তাহলে আমরা এই মেষ থেকে মীন পর্যন্ত আমরা আলোচনা শুনবো ঠিকই, আমরা ভয় পেতে পেতে শুনবো কোথায় খারাপ কোথায় খারাপ কোথায় খারাপ। না, আমাদের খারাপ কতক্ষণ, আমরা কতক্ষণ দাঁড়াবো, আমাদের ভালো কতক্ষণ, কতক্ষণ আমরা দৌড়ে বেড়াবো, কখন আমরা গিয়ে দৌড়নোটাকে একটু থামবো, একটু দাঁড়িয়ে দেবো, একটু ফুল স্টপ দেবো, না এরপরে দৌড়লে আমার ক্ষতি হতে পারে। এই বিষয়গুলোকে কিন্তু আজকে আমাদেরকে নির্দেশ করে করে যেতে হয়। তাহলে এবার আলোচনায় ফিরি। আলোচনাটা কীরকম, মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে নিয়ে আমাদের আলোচনা। তাহলে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, রেবতী, তাই তো। তাহলে এবার ধরুন, তার মানে অশ্বিনী মানে কেতুর নক্ষত্র, শুক্রের নক্ষত্র, রবির নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। দাঁড়িয়ে যান, বৃহস্পতির নক্ষত্র। কেন বৃহস্পতির নক্ষত্রে দাঁড়াতে হবে, দেখুন বিষয়টা হচ্ছে শনি কোথায় বসে রয়েছে, শনি বৃহস্পতির নক্ষত্রে বসে রয়েছে। সে বৃহস্পতির নক্ষত্রে বসে আমাকে ফল দেবে। তাহলে আপনার যদি অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়, এই বৃহস্পতির নক্ষত্র আপনার জন্য কত নম্বর তারা দেখে নিন। কেন, খুব ইন্টারেস্টিং বিষয়। তাহলে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, বিশাখা বৃহস্পতির নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির আমরা 3টে নক্ষত্র পেয়েছি। তাহলে এই পুনর্বসু নক্ষত্রে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তার মানে
জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যয়ী, সাধক, বধ। তাহলে এবার ভাবুন অশ্বিনী নক্ষত্র, তার মানে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের জন্য সময়টি নেগেটিভ শুরু হচ্ছে, কিন্তু কতক্ষণ? বেশিক্ষণ তো নয়। তার কারণ শনি কিছুক্ষণের মধ্যেই পূর্ব ভাদ্রপদকে ছেড়ে দিয়ে তারপরে সে আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট করে যাবে। সেগুলো আমরা পরবর্তীকালে আমরা আলোচনা করব। তার মানে অশ্বিনী নক্ষত্রের জন্য আমাদের সাবধানতা বর্তালো। কিন্তু এবার ধরুন আমি যদি অশ্বিনীর পরে ভরণী নক্ষত্র, মেষ রাশি তো সকলেই চিন্তা করছেন, মেষ রাশি ভাবছেন ভরণীরও খারাপ হবে, অশ্বিনীরও খারাপ হবে, কৃত্তিকারও খারাপ হবে। এবার দেখুন ভরণীর হিসেবটা কীরকম হয়। তাহলে ভরণী মানে শুক্রের নক্ষত্র, তাহলে শুক্রের নক্ষত্র, তারপরে রবির নক্ষত্র, তারপরে চন্দ্রের নক্ষত্র, তারপরে মঙ্গলের নক্ষত্র, তারপরে রাহুর নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। দাঁড়িয়ে যাব কেন? শনি বৃহস্পতিতে বসে ফল দিচ্ছে। তাহলে এই বৃহস্পতি ভরণীর জন্য কত নম্বর তারা? 6 নম্বর তারা। তাহলে 6 নম্বর তারা যদি হয়, তাহলে 6 নম্বর তারা কোন তারায় আসছে? জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যয়ী, সাধক। তার মানে সাধনার জায়গায় কিন্তু সাধক তারায় আপনার শনি বসে রইল ভরণীর ক্ষেত্রে। তার মানে ভাবুন মেষ রাশির ভরণী নক্ষত্রের জাতক জাতিকার এই মুহূর্তে মার্ভেলাস একটা সময়, সাধক জায়গা, তো সাধনার জায়গা। তার মানে সে তো সাধনার জায়গা থেকে এখন সে সাধন ভজন করবে, সাধনার মার্গ খুঁজে পাবে। সাধন ভজন করবো কি করে? এবার সাধন ভজন ভাবছেন, আপনারা ভাবছেন ঠাকুর দেবতা, না। সাধন মানে কি? আপনি যে কর্মের মধ্যে রয়েছেন সে কর্মের আপনি সাধনা করছেন। আপনি ক্রিকেট খেলতে পারেন, আপনি প্রচণ্ড প্র্যাকটিস করছেন, আপনি অনুশীলন করছেন। আপনি একজন শিক্ষার্থী, আপনি 12 ঘন্টা, আপনি এতদিন 6 ঘন্টা পড়তেন, এবার আপনি 12 ঘন্টা পড়তে পারবেন, 18 ঘন্টা পড়তে পারবেন। আপনি গুছিয়ে যদি এখন পড়তে পারেন, এখন আপনি সুন্দর জায়গায় আপনি পড়াশোনাটা করতে পারবেন। আপনি যদি রোজগার করেন, আপনি যদি রোজগারের মধ্যে থাকেন, তাহলে প্রচণ্ড ভালো রোজগার আপনি এখন এই মুহূর্তে তুলে আনতে পারবেন। কারণ কি? সাধক জায়গায় বসে রয়েছে। আপনি যত পরিশ্রম করবেন আপনি তার বেনিফিট ততটাই পাবেন। যতটা আপনি 90% এফোর্ট দিলে 90% রেজাল্ট আপনি কিন্তু গেইন করতে পারবেন। তার মানে সাধকে বসে রয়েছে। তা আমরা বোঝাতে পারলাম। এইভাবে কিন্তু আপনাদেরকে হিসেব করতে হয়। এবার দেখুন অশ্বিনী নক্ষত্র আমি কি বললাম, এখানে এসে শেষ হচ্ছে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যয়ী, সাধক, বধ। বধ তার মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যতক্ষণ থাকবে ততক্ষণ সে বধের এফেক্ট দেবে। শনি কোথায় চলে যাবে? শনি পূর্ব ভাদ্রকে ছেড়ে আস্তে করে চলে যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। তার মানে এটা যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাহলে এটা উত্তর ভাদ্রপদ নক্ষত্র। তার মানে অশ্বিনী নক্ষত্রকে আবার গুণি। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা। পুষ্যা মানে শনির নক্ষত্র। দেখুন শনির 3টে নক্ষত্র, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এই 3টে নক্ষত্র হচ্ছে শনির 3টে নক্ষত্র। এবার মজার বিষয় কি? জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যয়ী, সাধক, বধ, মিত্র। তার মানে দেখুন যেই অশ্বিনী নক্ষত্র এই যে মীন রাশিতে শনি ট্রানজিট করছে, যার জন্য অশ্বিনী নক্ষত্রের মাথা খারাপ হয়ে গেছে, বাট 4 মাস পর থেকেই অশ্বিনী নক্ষত্র কি করবে? শুরু করবে মিত্রের যাত্রা। তারপরে কি? তারপরে দেখুন অশ্বিনী নক্ষত্র এরপরে মিত্রতে থাকবে, তারপরে শনি চলে যাবে অতি মিত্রে, তারপরে শনি চলে যাবে জন্মে, মানে আবার এখানে চলে আসুন, তারপরে চলে যাবে সম্পদে। তার মানে ভাবুন মিত্র, অতিমিত্র, জন্ম, সম্পদ, তারপরে বিপদ। তার মানে অশ্বিনী নক্ষত্রের জন্য এই যে যাত্রাটা শুরু হচ্ছে, মানে এপ্রিল, মে, জুন, জুলাই মাসের পর থেকে অশ্বিনী মেষ রাশির অশ্বিনী নক্ষত্র একটা প্যারামিটার পাবে, যেখানে শনি থাকবে মিত্রে, তার মিত্রের ফল পাবে, লাভ করবে, অতিমিত্রের ফল লাভ করবে, জন্মের ফল লাভ করবে। জন্মে যখন শনি যায় তখন হালকা নেগেটিভিটি দেয়, হালকা একটু চাপ দেয়, কিন্তু ততটাও না। তারপরে যখন সে সম্পদে যাবে, সম্পদ মানে ওয়েলথ, দেখুন এতগুলো পোর্শন কিন্তু ভালো পেলেন। তার মানে এই যে 7.5 হিসেব করছেন। এবার যদি মীন রাশিতে আসি, দাঁড়ান, মীন রাশিকেও ঠান্ডা করতে হবে, নইলে মীন রাশির মাথা কিন্তু প্রচণ্ড খারাপ। আবার দেখুন মীন রাশিকে যদি আমি এখন গোনাই, মীন রাশিতে কী কী নক্ষত্র আমরা পাই? পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, আর হচ্ছে রেবতী। কেমন? দেখুন মীন রাশির লোকেরা অলরেডি প্যানিক হতে আরম্ভ করেছে। আমার কাছে ভর্তি হয়ে রয়েছে, দাদা 7.5 শুরু হলো, 7.5 শুরু হলো, চাকরি চলে যাবে, বাচ্চার শরীর খারাপ হবে, বিয়ের ডিভোর্স হয়ে যাবে, বাবা মার শরীর খারাপ হবে, আমার মনে হয় টাকা পয়সা আর থাকবে না, অ্যাসেট কিছু করতে পারবো না, 7.5 বছরের যুদ্ধ, 7.5 বছর আমার মনে হয় কর্মজীবনে খারাপ হবে না। কিভাবে না? তার কারণ দেখুন শনি এখন কোথায়? যার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তার জন্মে বসে রয়েছে, যার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তার জন্মে বসে রয়েছে, যার উত্তর ভাদ্রপদ নক্ষত্র তার অতিমিত্রে বসে রয়েছে, যার রেবতী নক্ষত্র তার মিত্রে বসে রয়েছে। দেখবেন কেমনভাবে? দেখুন গুনুন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি বসে রয়েছে, তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন শনি ঢুকছে তার মানে আপনার জন্ম নক্ষত্রে ঢুকলো। এবার যদি আপনার জন্ম নক্ষত্র হয় উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আপনি ভাবছেন শনি তো আমার আগের নক্ষত্রে বসে রয়েছে, কিন্তু শনি আপনার অতিমিত্রে বসে রয়েছে, যে এখন আপনাকে অতীব ভালো
ফল দেওয়ার জন্যই বসে আসছে অতিরিক্ত ভালো ফল দেওয়ার জন্য আসছে। তাহলে কেন? তার কারণ দেখুন, উত্তর ভাদ্রপদ যদি আপনার নক্ষত্র হয় তাহলে শনির নক্ষত্র, তাহলে উত্তর ভাদ্র, তাহলে শনির নক্ষত্র, তারপরে বুধের নক্ষত্র, তারপরে কেতুর নক্ষত্র, তারপরে শুক্রের নক্ষত্র, রবির নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র দাঁড়িয়ে যাব। তার কারণ শনি বৃহস্পতির নক্ষত্রে বসে রয়েছে। তাহলে আপনার যদি শনির নক্ষত্র হয়, মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্র হয়, তাহলে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, দেখুন অতিমিত্রে শনি। তাহলে ক্যালকুলেশনটা কি বোঝায়? আপনারা জেনে এসেছেন শনি 7.5 বছর ধরে খারাপ দেয়। আপনারা প্রচুর সোশ্যাল মিডিয়াতেও শোনেন যে শনি 7.5 বছর ধরে খারাপ দেয়। দেখুন, আপনার 7.5 বছর যখন খারাপ হবে তখন জ্যোতিষের 7.5 বছর খুব ভালো যাবে। তার কারণ হচ্ছে আপনি 7.5 বছর খারাপ থাকলে জ্যোতিষী আপনার থেকে লুটপাট চালাতে পারবে, আপনার পকেট থেকে প্রচুর অর্থ বার করতে পারবে। আমাদের কাজ হচ্ছে আপনাকে সতর্ক করা, আমাদের কাজ হচ্ছে আপনাকে জানান দেওয়া যে এই সময় থেকে আপনাদের বেটারমেন্ট শুরু হচ্ছে আর এই সময় থেকে আপনাদের খারাপ শুরু হচ্ছে। তার মানে বুঝে গেলেন। এবার নবতারা চক্র ওয়াইজ আপনি যাকে ইচ্ছা দেখান, আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাতে পারেন, তার কাছে গিয়ে দয়া করে এইটুকু বলবেন যে আপনি আলটপকা মন্তব্য করবেন না যে আমার মীন রাশি মানেই আমার 7.5, এই মন্তব্য করবেন না। আপনি আগে গুনুন আমার শনি কোথায় বসে রয়েছে, আমার শনি কত নম্বর তারায় বসে রয়েছে, সে কি আমার বিপদ তারা, সে কি আমার বদ তারা, সে কি আমার প্রত্যরী তারা, নাকি জন্ম তারায় বসে রয়েছে। যদি থাকে তাহলে তার এফেক্ট কি, সেখান থেকে আমি কিভাবে আমার ফলকে তুলে আনতে পারি, আমি আমার বিপদকে কাটাতে কিভাবে পারবো। আর যদি জন্মে থাকে, যদি সম্পদে থাকে, যদি আপনার সাধকে থাকে, যদি আপনার মিত্রে থাকে, যদি আপনার অতি মিত্রে থাকে, যদি আপনার খেমে থাকে, তাহলে এখান থেকে আমি কিভাবে প্রফিট বার করতে পারি। তার কারণ এইটা আমার সব থেকে বেশি প্রফিটের টাইম। এই প্রফিটের টাইমে আমি যদি প্রফিটটা না তুলতে পারি তাহলে আমার কাছে ওই 7.5 বছরও যা, 70 বছরও তাই, 5 বছরও তাই, 2.5 বছরও তাই। কারণ আমাদের কি বললাম, মাস্টারমশাইরা একটা জিনিস শিখিয়েছেন, গ্রহ ভালো ফলও দেবে, গ্রহ খারাপ ফলও দেবে, কিন্তু বুঝতে হবে তিনি কোথায় আছেন। অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আপনিও যদি একটা খারাপ জায়গায় যান আপনার মন খারাপ হয়ে যাবে। আপনি যদি একটা হসপিটালে যান দেখবেন সেখানে অসংখ্য রোগী শুয়ে রয়েছে, আপনার মনটা নেগেটিভ জোনে চলে যাবে। আপনি যদি একটা পাহাড়ে বেড়াতে যান, পাহাড়ের সৌন্দর্যতা আপনার মন খারাপকে হয়তো শেষ করে দিয়ে আপনার মনের মধ্যে অনেক বেশি আনন্দ রাখলো। তার মানে আপনি কি ভাবছেন, কি ওয়েতে ভাবছেন, এই বিষয়টা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকে শনির এই যে ট্রানজিট, শনি বারংবার ট্রানজিট করবে, 2.5 বছর বাদে বাদেই সে ট্রানজিট করবে, সে তো এক জায়গায় বসে থাকার পাত্র নয়। তার মানে সে যখন আসছে, তার মানে আমাদের ডেভেলপমেন্ট কি করতে হবে। আজকে আপনার চন্দ্রের কাছে শনি আসছে, আপনি মেডিটেশন করুন, আপনি প্রাণায়াম করুন, আপনি যোগা করুন, আপনি যে কোনো জিনিসে রিয়াকশান চট করে দেবেন না। আপনি আগে ভাবুন, সেই জিনিসটা নিয়ে 5 বার ভাবুন, 10 বার ভাবুন, তারপরে তাকে একটা স্ট্যাম্প অ্যান্ড ভেরিফিকেশান দিন, তবে সেই জায়গাটা ভালো জায়গায় আপনি পাবেন। দেখুন, শনি মানেই খারাপ নয়, শনি এমন একটা প্ল্যানেট যে খনি, পরিষ্কার কথা। শনি মানে আমি বলি খনি। আপনারা সেই খনিকে খনন করতে জানেন না। যদি আপনারা সেই খনন করতে জানতেন তাহলে আপনারা শনিবারে নিরামিষ খেতেন না, কারণ আপনারা শনিকে প্রচণ্ড ভয় পান। শনি ভয়ের দেবতা নয়, শনি রাজা। দেখুন, শনির মধ্যে রাজার একটা ক্ষমতা রয়েছে। শনি কেন, শনিকে আমরা অনেক সময় না সর্ষের তেল, আমরা বলি না শনিকে সর্ষের তেল প্রদান করি। দেখুন তো, আমরা কথায় আছে না, অয়েলিং করলে জিনিসটা ভালো হয়, একটা লোককে অয়েলিং করলে আমার কাজটা ভালো হয়ে যাবে। তার মানে শনিকেও তো অয়েলিং করতে হচ্ছে। তার মানে এই লোকটা অয়েলিং পছন্দ করে, এ রাজা, এই রাজার মতো জীবন পছন্দ করে, এ চায় না কোনো প্রজা খারাপ থাকুক, আর এর মধ্যে ব্যভিচার কম। তার কারণ শনি মানে সত্য। আজকে শনি যখন আপনার রাশির কাছাকাছি আসছে, আপনি বলছেন সম্রাটদা আমি কোন ঠাকুরকে পূজা করব। দেখুন, শনিদেবের সব থেকে প্রিয় পাত্রকে, শনিদেবের সব থেকে প্রিয় পাত্র কৃষ্ণ ভগবান। তিনি কৃষ্ণ ভগবানের প্রতি সবসময় সাধনায়, তিনি কৃষ্ণ ভগবানের নাম জপে তিনি বিলীন থাকতেন, তিনি সবসময় আত্মস্থ থাকতেন। তাহলে শনিদেব যখন আপনার রাশির কাছাকাছি আসছে তাহলে আপনি কৃষ্ণ নাম করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে তেল শনিদেবের মাথায় চড়ানোর কথা বলা হয়, তিল শনিদেবের মাথায় চড়ানোর কথা বলা হয়, লাগে না। আপনি সেই তেল বা সেই তিল বা কোনো ভোজ্য জিনিস আপনি যদি কোনো একটি গরিব মানুষকে দান করেন, সেই জায়গায় সে মানুষটি আপনার সহযোগিতা পাবে। এখান থেকে আপনি হয়তো একটা শনিদেবের ব্লেসিংস কিছু পেতে পারেন। যদিও আমি কোনোদিন চোখে দেখিনি শনিদেব কীভাবে ব্লেসিংস দেয়, আমি জানি না। আমাদের ব্লেসিংস মানে হচ্ছে আমরা কর্মজীবনে যতটা সুন্দর থাকবো, যতটা সৎ থাকবো, তত সুন্দরভাবে আমাদের গ্রহরা আমাদেরকে
সাপোর্ট সিস্টেমের মধ্যে রাখবে। আজকে শনি আপনার রাশিতে আসছে, প্যানিক না হয়ে শনিকে বোঝার চেষ্টা করুন। সেই শনি কোন ভাবের কারক গ্রহ, কোন ভাবের কারক গ্রহ কোন রাশিতে এসে অবস্থান করছে, আপনার চন্দ্র কোন ভাবে বসে রয়েছে, সেই শনি কোন ভাবের চন্দ্রের কাছে কানেক্টেড হচ্ছে, সব কিছু একটা পর্যালোচনা করে তবে গিয়ে বিষয়টা ভাববেন। 7.5 আসছে মানেই তারাপীঠে চলে গেলাম, একটা শ্মশানে হোমযজ্ঞ করলাম, হোমযজ্ঞ করে 7.5 কাটালাম, এগুলো করে কোনো লাভ নেই। আপনাকে আমি সায়েন্সটা বোঝালাম। আমাদের 9টা তারা রয়েছে, 27টা নক্ষত্র, এই তারাগুলোকে হিসেব করতে হবে। সান্নারী চক্র, তাকে হিসেব করতে হবে। প্রত্যেকটা ভাবকে হিসেব করতে হবে, ভাবের ভাবকে হিসেব করতে হবে, তদ্ভাবকে হিসেব করতে হবে, তারপরে শনির ফল। কারণ শনি এই দ্বাদশে আসছে মানে আমি আপনাদেরকে বলে দিই, দেখুন এটা কিন্তু একটা বিরাট বড় একটা যজ্ঞ আসছে, বিরাট বড় একটা উৎসব আসছে। শনি যে নাকি আধ্যাত্মিক চেতনার সর্বোত্তম সর্বগুণ সম্পন্ন একটি প্ল্যানেট, সে যখন মোক্ষের জায়গায় যাচ্ছে, তার মানে বুঝতে হবে আমাদেরকে একটা দারুণ একটা সুন্দর ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে আসছে। আমরা যদি ভয় পাই তাহলে মেষ থেকে মীন পর্যন্ত, এবার আমরা আলোচনায় ঢুকবো, কিন্তু আমরা যদি ভয় পাই মেষ থেকে মীন পর্যন্ত আমরা প্রত্যেকেই খারাপ থাকবো। আমরা জানবো না কখন আমার শনি সম্পদ দিয়ে পাস করে গেল, আমার যে সময় আমার ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, যে সময় আমার 2টো ফ্ল্যাট কেনার কথা ছিল, যে সময় আমার জমিতে ইনভেস্ট করার কথা ছিল, সেই সময় আমি লিটিগেশনের মধ্যে ফেসে গেলাম। তার কারণ কি? আমাকে আমার অ্যাস্ট্রোলজার বলেছিলেন আমার 7.5 চলছে, 7.5 বছর ধরে তোমাকে ভয় পেয়ে চলতে হবে। না, 7.5 বছরের মধ্যে মাত্র 3 বার আপনাকে ভয় পেতে হবে। এই 3 বার মানে হচ্ছে মাত্র 1 বছর, বাকি 6.5 বছর আপনার জন্য ধুন্ধুমার জায়গা, অর্থাৎ যে জায়গাটায় আপনি জীবন যুদ্ধে জয়ী হবেন। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা মেষ থেকে মীন পর্যন্ত একটা সর্বাঙ্গীন একটা আলোচনা করব, কার কেমন কেমন যেতে পারে।